স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য দেশের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা, তবে চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী হয় তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা ওয়াশিংটন একটি পারস্পরিক শুল্ক চুক্তি সই করে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সকালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে পারস্পরিক বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা হয়। বৈঠক শেষে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী হয় তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। মন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে এবং এটি একতরফাভাবে বাতিল বা পরিবর্তন করার সুযোগ নেই। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। সরকারের মূল লক্ষ্য দেশের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা জানিয়ে তিনি বলেন, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী হয় তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ চুক্তিতেই রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি একটি বাস্তবতা। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া এই চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া। বাংলাদেশের অনুকূলে চুক্তিটিকে কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা বলে জানান তিনি। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। দর্শক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে আজ বাণিজ্য মন্ত্রী বলেছেন এই চুক্তি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমার প্রশ্নটা হচ্ছে, আসলে এই চুক্তি নিয়ে এত আলোচনা সমালোচনা কেন হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? প্রথমত, মন্ত্রী মহোদয় যিনি এই বিষয়ে দায়িত্বে আছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, এবং চুক্তিটিও এখন বাস্তবায়নের ক্ষেত্রে তার সবচেয়ে বেশি বড় ভূমিকা আছে। উনি যেহেতু বলেছেন যে এই বিষয়ে চিন্তার কিছু নেই, আমার মনে হয় যে আশ্বস্ত হওয়ার বিষয় আছে। চুক্তির একটা ধারা আছে 6.6, যেখানে বলা আছে যে এই চুক্তিটি উভয় পক্ষ যখন রেটিফিকেশন করবে, ডকুমেন্টটা এক্সচেঞ্জ করবে, আদান প্রদান করবে, তার পরবর্তী 60 দিনের মধ্যে এই চুক্তিটি বাস্তবায়ন হবে। তো কোন পক্ষেই এখন পর্যন্ত সেই রেটিফিকেশন ডকুমেন্টটি হস্তান্তর করেনি, তার মানে এই চুক্তিটি এখনো বাস্তবায়নের পর্যায়ে আসেনি। এই ক্ষেত্রে সামনে ইউএস এর সাথে বাংলাদেশের টিকফার আওতায় আলোচনা শুরু হবে কাল পরশু, এবং সেখানে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। আরেকটা বিষয়, যে বিষয়টাকে সামনে রেখে রেসিপ্রোকাল ট্যারিফ, যেটার উপর ভিত্তি করে এই চুক্তিটি হয়েছে, সেই রেসিপ্রোকাল ট্যারিফটি ইউএস আদালত বাতিল করেছে। সুতরাং যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফটি বাতিল হয়েছে, এই চুক্তির অনেকগুলি ধারাতেই সংশোধনের প্রয়োজন আছে। আমার মনে হয় যে এটা একটা মোক্ষম সময় বাংলাদেশের পক্ষে যে নেগোসিয়েশন করে, বিশেষ করে যে ধারাগুলিতে বাংলাদেশের স্বার্থবিরোধী বিষয় আছে। জি হাফিজুর রহমান, যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের সঙ্গে যখন আমরা একটা চুক্তি করে ফেলেছি, সেই চুক্তি আমাদের পুনর্বিবেচনার বা যেইটা আমাদের স্বার্থ বিরোধী সেই বিষয়ে আলোচনার কি আসলেও সুযোগ আছে? জি, সুযোগ আছে। কারণ চুক্তির বললাম যে যেটা মূলত ছিল রেসিপ্রোকাল ট্যারিফকে নিয়ে, রেসিপ্রোকাল ট্যারিফ তো আদালত বাতিল করে দিয়েছে, ইউএস আদালত। সুতরাং চুক্তির অনেকগুলি ধারাই এখন আবার আলোচনা করতে হবে, কারণ সেটা বহাল রেখে তো আর চুক্তিটা কার্যকর করা সম্ভব নয়। সুতরাং যেহেতু
ইউএস সাইড থেকেও সংশোধনের প্রস্তাব আসবে, বাংলাদেশ সাইড থেকেও যে চুক্তিগুলোর যে অংশগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মনে হয় সেগুলি সংশোধন করার সুযোগ আছে। আলোচনার টেবিল যেহেতু খোলা আছে, সুতরাং এটি সংশোধনের সুযোগ আছে বলে আমি মনে করি। যেই চুক্তিতে আমাদের বাংলাদেশের সুবিধা পাওয়ার বিষয় আছে 6টি, আমি যেমনটা যতটুকু জানি, আর বাকি সমস্ত সুবিধা প্রায় 1000-এরও বেশি সুবিধা যেখানে যুক্তরাষ্ট্র পাবে, এরকম একটা চুক্তি করার আগে নিশ্চয়ই শর্ত বা কন্ডিশনগুলো যারা করেছেন তারা পড়েছেন নিশ্চয়ই। এই চুক্তিটা কি আসলে কতটা প্রয়োজন ছিল আমাদের জন্য? এটা একটা কঠিন প্রশ্ন। প্রথমত, আমরা ইউএসএ তে এক্সপোর্ট করি প্রায় $8.5 বিলিয়ন ডলারের মতো, আর আমদানি করি 2 বিলিয়নের মতো। তো এই যে আমদানি রপ্তানির গ্যাপটা, এই গ্যাপটা বড় ছিল, এটা দূর করার জন্য মূলত এই উদ্দেশ্য করে কি রেসিপ্রোকাল ট্যারিফটা আরোপ করার হয়। এই বিষয়টি নিয়ে চুক্তিটা আগায়। আমার ধারণা যে চুক্তি নেগোসিয়েশনের সময় যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল, এর কারণে অনেক স্টেক হোল্ডারের সাথে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। এখন যেহেতু চুক্তিটা প্রকাশিত হয়েছে, সুতরাং সবগুলো বিষয় এখন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে পুনরায় করতে হয়। এটি অবশ্যই ট্রেড গ্যাপটা কমিয়ে আনার জন্য এবং বাংলাদেশের এক্সপোর্ট রক্ষার জন্য চুক্তি করার প্রয়োজন ছিল। তবে যে ধারাগুলো আমাদের স্বার্থকে হানি করে সেগুলির ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা এবং আমরা আশাবাদী যে যদি আমাদের সেরকম স্বার্থ বিরোধী কোনো শর্ত থাকে সেক্ষেত্রে আমাদের পুনর্বিবেচনার সুযোগ নিশ্চয়ই কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন WTO সেলের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একীভূত হওয়া 5 ব্যাংকের মার্জার প্রক্রিয়া চলমান থাকবে নাকি ফের ব্যক্তি মালিকানায় ফিরবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এতে অনিশ্চয়তায় পড়েছেন আমানতকারীরা। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে মার্জার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই, তবে বিশেষজ্ঞরা বলছেন জনগণের করের টাকা এসব ব্যাংক টিকিয়ে রাখলে আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ব্যাংক খাত। বিস্তারিত প্রতিবেদনে। সংকটে পড়া বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। গেল বছরের শেষে এসব ব্যাংক একীভূত করে ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে চেয়ারম্যান করে গঠন করা হয় পরিচালনা পর্ষদ। শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে আশাবাদী হলেও ফের অনিশ্চয়তায় পড়েছে আমানতকারীরা। মার্চে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আইয়ুব মিয়া। নতুন সরকার দায়িত্ব নেয়ার 2 মাস পেরিয়ে গেলেও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদ এখনো শূন্য। সম্মিলিত ইসলামী ব্যাংকের দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে না পড়ায় প্রশ্ন উঠেছে, তবে কি ভেস্তে যাচ্ছে মার্জার প্রক্রিয়া? ফলে গ্রাহকের আস্থা ফেরার পরিবর্তে ঘটছে ব্যাংকে তালা দেওয়ার মতো ঘটনাও। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন পর্যন্ত মার্জার প্রক্রিয়া বন্ধের মতো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যতটুকু জানি এখনো পর্যন্ত তাদের হেলথের কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়নি, বা কোনো ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টর এখনো এই ব্যাংকে ইনভেস্ট করার মতো আগ্রহ প্রকাশ করেছে এরকম তথ্য আমাদের কাছে নেই। অতএব স্বাভাবিকভাবে এই মুহূর্তে মার্জার ভেস্তে যাবে, মার্জার থাকবে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো আছে সেটার সাথে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক মোটেও অবগত নয়। শুরুতে একীভূত হওয়া এই 5 ব্যাংকে 47,000 কোটি টাকা তারল্য সহায়তা দেয় সরকার। পেইড আপ ক্যাপিটাল দেওয়া হয় আরও 20,000 কোটি টাকা। এছাড়া আমানত সুরক্ষা তহবিল থেকে দেওয়া হয় আরও 12,000 কোটি টাকা। একীভূত হওয়া 5 ব্যাংকের মোট ঋণের মধ্যে মাত্র 32,000 কোটি টাকা নিয়মিত। খেলাপি ঋণ ছাড়িয়েছে 1,64,000 কোটি টাকা। এমন বাস্তবতায় জনগণের করের টাকায় এসব ব্যাংক টিকিয়ে রাখা ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। তাগিদ দেন এসব ব্যাংকের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের। এই যে 5টা ব্যাংক আমি মার্জ করলাম, ব্যাংকগুলো মার্জ করে আমি কি করলাম, সরকারি টাকা দিয়ে বেসরকারি ব্যাংকগুলো আমি এখন বেল আউট করার চেষ্টা করব। এগুলো কেন? এগুলো করা তো একেবারেই ঠিক না। সেই জন্য ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের একটা নীতিমালা থাকবে, এই হচ্ছে আমার ব্যাংকিং লাইসেন্সিং পলিসি। এই ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনার লাইসেন্স পাবেন, কিন্তু কম্পিটিশনে টিকে থাকার দায়িত্ব আপনার। একীভূতকরণ প্রক্রিয়া থেকে নিজেদের নাম বাদ দিতে এরই মধ্যে আবেদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে এক্সিম ব্যাংকও। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।
দীর্ঘদিন ধরেই বহুমুখী সংকটে স্থবির দেশের আবাসন খাত। ড্যাপ জটিলতা, নির্মাণ সামগ্রীর আকাশচুম্বী মূল্যে দিশেহারা বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতারা। এমন পরিস্থিতিতে রিহাবের নেতৃত্বে এসেছে নতুন মুখ। নতুন নেতৃত্বে খুব শীঘ্রই হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার আর বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলে প্রত্যাশা রিহাব সভাপতির। মাকদুরামিতের রিপোর্ট। দেশের আবাসন খাত যেন এখন মরার উপর খাড়ার ঘা। একদিকে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ, অন্যদিকে রড সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর লাগামহীন দাম বৃদ্ধি। সব মিলিয়ে স্থবির দেশের আবাসন খাত। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বুকিং বাতিলের ঢেউ শুরু হয়েছে আবাসন খাতে। নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতি, উচ্চ সুদহার এবং বৈশ্বিক অস্থিরতা খাতটির খেলাপি ঋণের হার ঠেলে দিয়েছে প্রায় 27%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে রিয়েল এস্টেট খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 26.70%। 2022 সালে যা ছিল প্রায় 8%। এছাড়া গেল 2 বছরে অ্যাপার্টমেন্ট বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। আবাসন খাতের হিসেব অনুযায়ী 2024 সালে আগের বছরের তুলনায় মোট বিক্রি 30 থেকে 35% কমেছে এবং 2025 সালে এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এমন পরিস্থিতিতে রিহাবের নেতৃত্বে এসেছে নতুন মুখ। হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার আর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সংগঠনটিকে ঢেলে সাজাতে চান রিহাবের নবনির্বাচিত সভাপতি। একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, একটা হটলাইন তৈরি করব, যে হটলাইন 24 ঘন্টা 7 দিন 30 দিন 365 দিন অ্যাক্টিভ থাকবে। যে কেউ যে কোনো সমস্যায় পড়লে হটলাইন রিং করার সাথে সাথে আমাদের লোকেরা হাজির হবে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করবে। যে আমরা রাষ্ট্রকে প্রমাণ করব যে আমরা ভূমিদস্যু নই, আমরা প্রতারক নই, আমরা রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি। এ খাতকে ঘুরে দাঁড়াতে বাস্তবমুখী ড্যাপ কার্যকর করা জরুরি বলেও মনে করেন তিনি। ড্যাপ বাস্তবমুখী হতে হবে। এই যেটা করা হয়েছে এটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের উপযোগী নয়। বাংলাদেশে যে ভবিষ্যতে পপুলেশন আসবে তার উপযোগী নয়, আধুনিক দেশের উপযোগী নয়। সো এটাকে রিথিঙ্কিং করতে হবে, এখানে রিডিজাইন করতে হবে, এটা নতুনভাবে এটা আবার রিরাইট করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে খুব শীঘ্রই বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে রিহাব কাজ করবে বলেও জানান নতুন সভাপতি। স্বচ্ছতা বিশ্বাসে আমরা যে জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমরা এভরি মান্থ বুলেটিন বের করব। মাকদুরামিতি, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য। দেখছেন দেশ বাণিজ্য। দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরি প্রতি সর্বোচ্চ 2158 টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। এতে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,40,336 টাকায়। এছাড়া 21 ক্যারেট 2,29,431 টাকা, 18 ক্যারেটের দাম 1,96,655 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,60,147 টাকা। এদিকে বিশ্ব বাজারেও আবারও নিম্নমুখী ধারায় রয়েছে স্বর্ণের বাজার। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানে নতুন করে হামলার কথা জানানোর পর স্বর্ণের দামে ধস নেমেছে। এতে ডলারের মান শক্তিশালী হওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতির উদ্বেগও আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বাজারে সোমবার দুপুর নাগাদ স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে 0.9% কমে 4,572.40 ডলার দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় 1.3% কমেছে স্বর্ণের দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ 4,583.70 ডলারে বিক্রি হচ্ছে। এখন জানিয়ে দিচ্ছি টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আজ ইউএস ডলার কিনতে খরচ হচ্ছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সা। পাউন্ডের ক্রয় মূল্য 1 টাকা 70 পয়সা, বিক্রি হয়েছে 163 টাকা 83 পয়সা। ইউরো কিনতে খরচ হয়েছে 148 টাকা 32 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 24 পয়সায়। এছাড়া জাপানি ইয়েন কিনতে আজ খরচ হয়েছে 81 পয়সা, বিক্রি হয়েছে 74 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 49 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হয়েছে 31 টাকা 57 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 66 পয়সা। এছাড়া সিঙ্গাপুরি ডলার আজ কিনতে খরচ হয়েছে 99 টাকা 81 পয়সা, বিক্রি হয়েছে 95 টাকা 30 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 84 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 84 পয়সায়।
এবার দেখে নিব আজ দিন শেষে পুঁজিবাজারের সবশেষ অবস্থা। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5273 পয়েন্টে। এছাড়া আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে মাত্র 107টির, কমেছে 227টির, অপরিবর্তিত ছিল 59টির দর। লেনদেন হয়েছে 832 কোটি 29 লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল মুন্ডু সিরামিক ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে ছিল ডমিনিজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এছাড়া যদি দেখি আমরা টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল অ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড, দ্বিতীয় অবস্থানে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল জিএসপি ফাইন্যান্স কোম্পানি পিএলসি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা যদি দেখি, আজ সার্বিক সূচক বেড়েছে 31 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 14,815 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 99টির, অপরিবর্তিত ছিল 23টির দর। লেনদেন হয়েছে 15,17 লাখ টাকা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটি সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 4 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 16 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 4 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 9 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।